5 মার্চ রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ভাঙতে হচ্ছে হাতিরঝিলের বিজিএমইএ ভবন, আপিল এটিকে নিয়ে রিভিউ আবেদন। আন্দোলনে ইন্টার্নি ডাক্তাররা, বগুড়া হাসপাতালে শাস্তি প্রত্যাহারের দাবি। বুলবুল থাকছেন রাজশাহী সিটির মেয়র, বরখাস্তের প্রজ্ঞাপন আদালতে খারিজ। হাতিরঝিলে বেআইনিভাবে গড়ে তোলা 16 তলা বিজিএমইএ ভবন ভেঙে ফেলার রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সহ 3 বিচারকের আপিল বেঞ্চ এই আদেশ দেন। আইনি লড়াইয়ের শেষ ধাপেও হেরে যাওয়ায় দেশের প্রধান রপ্তানি পণ্যের শিল্প উদ্যোক্তাদের সমিতি বিজিএমইএ ভবনটি ভেঙে ফেলতে আর কোনো বাধা থাকলো না। শতপ্রণোদিত হয়ে দেয়া রুলের শুনানি শেষে 2011 সালের 3রা এপ্রিল বিজিএমইএ ভবন অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। পরে ওই রায়কে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে যায় বিজিএমইএ। 2016 সালের 2রা জুন আপিল বিভাগ লিভ টু আপিল খারিজ করে দিলে হাইকোর্টের রায় বহাল থাকে। আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করে বিজিএমইএ। আদালত এটা শুনে বিজিএমইএ কর্তৃপক্ষকে শুনে এটাকে খারিজ করে দিয়েছেন। ভাঙার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত বহাল আছে। এখন সময় হলো কতদিনের ভিতরে এটাকে সরিয়ে নিতে হবে। আদালত বিজিএমইএকে দরখাস্ত দিতে বলেছে, তাদের কতদিন সময় দরকার এটা সরিয়ে নেওয়ার জন্য। বিজিএমইএ জানিয়েছে তারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, তবে ভবন ভেঙে ফেলার জন্য সময়ের আবেদন করা হবে। আমি আমাদের সবার সাথে আলাপ আলোচনা করে এবং আমাদের লয়ারের সাথে কথা বলে আমরা তারপরে সময় কতদিন লাগতে পারে আমরা সেটা আলাপ করে বিবেচনা করে তারপরে আমরা বলতে পারবো যে এতদিন সময় লাগবে। নিজস্ব খরচে ভবন ভাঙতে কত সময় লাগবে সে বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে লিখিত আবেদন করতে আদেশ দিয়েছে আপিল বিভাগ। অপরদিকে এই মামলায় সুপ্রিম কোর্টের অ্যামিকাস কিউরি সময়ের আবেদনের বিষয়ে হতাশা প্রকাশ করেছেন। বিজিএমইর কর্তৃপক্ষ তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন এবং চেষ্টা করছেন 3 বছর সময় নেওয়ার জন্য। অর্থাৎ 3 বছর সময় চাওয়ার অর্থ হলো যেটাকে ফ্রাস্ট্রেট করে দেওয়া। কারণ হলো আপনি 3 বছর পরে কি হবে বাংলাদেশে উই ডোন্ট নো। সরকার এবং বিজিএমইর আবেদন কিন্তু আজকে একই ধরনের হয়েছে। অবশ্যই এই সরকার কি অ্যাটর্নি জেনারেল কি সরকারকে পুরোপুরি প্রতিনিধিত্ব করছেন, সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তের মাধ্যমে নিয়েছেন, নাকি সরকারের কোনো একটা মিনিস্ট্রির মাধ্যমে, এটি অ্যাটর্নি জেনারেল লার্নেড অ্যাটর্নি জেনারেল নিজে বলতে পারবেন। উন্মুক্ত স্থান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ভঙ্গ করার পাশাপাশি রাজুকের নকশার তোয়াক্কা না করে গড়ে তোলা হয়েছিল বিজিএমইএ ভবন। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজিএমইএ ভবন নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। জনাব সিদ্দিকুর রহমান, আমরা জেনেছি যে বিজিএমইএ কার্যালয় সরিয়ে নিয়ে ভবনটি ভাঙতে কতদিন সময় লাগবে তা জানিয়ে একটি আবেদন করতে বলেছে আদালত। আপনারা কতদিন সময় চেয়ে আবেদন করতে চান, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা জনাব সিদ্দিকুর রহমান? আমরা প্রথমত আমরা মনে করি যে আমাদের এই ভবন সরিয়ে নিয়ে যেতে হবে। মহামান্য আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সেই ব্যাপারে একমত হয়েছি যে আমরা এই ভবন সরিয়ে নিব। সেজন্য আমাদের এমন একটা জায়গায় যেতে হবে যেখানে পার্মানেন্টলি আবার আমরা এই ভবনের মতো আর একটা জায়গায় যেতে পারি। সেজন্য আমাদের কমপক্ষে 3 বছর সময় আমরা আশা করি আদালতের কাছ থেকে, এবং আমরা সেটাই আদালতের কাছে চাইব। জনাব সিদ্দিকুর রহমান, তবে কি আপনার আদালতকে বলবেন যে আপনারা আরো 3 বছর ভবনটিতে থাকতে চান? অনুরোধ করব, সেটা হলো আমরা আমাদের এখান থেকে সরে যেতে হলে কমপক্ষে 3 বছর সময় লাগবে এবং আমরা আদালতকে সেটাই বলবো। আর এক সবচেয়ে বড় যে বিষয়টা হলো, আমরা যাদের সাথে ব্যবসা করি যদি হুট করে আমরা কোথাও চলে যেতে চাই সেটা সম্ভব না। কারণ আমাদের এখানে অনেকগুলো কাজ আমরা করি, সরকারের ইউডি ইউপি থেকে শুরু করে সিও সবকিছু আমরা করি। সেই সব যেহেতু আমরা করি সেই জন্য আমাদের সময়ের প্রয়োজন একটা পার্মানেন্ট জায়গায়, আবার এই পার্মানেন্ট জায়গার মতো আর একটা পার্মানেন্ট জায়গা। কারণ আজকের দিনে $12,000 থেকে আজকে আমরা $28 বিলিয়ন এক্সপোর্ট করতেছি। এটার জন্য যে আমাদের কাজ আছে, আমাদের এখানে প্রায় 300-র উপরে স্টাফ আছে, 44 লক্ষ শ্রমিক আমাদের এই সেক্টরে ডাইরেক্টলি কাজ করে। এবং জনাব সিদ্দিকুর রহমান, আপনারা কি 3 বছর পরে আপনাদের এই স্থানান্তর প্রক্রিয়া শুরু করবেন?
নাকি মানে কারণ হচ্ছে যে যে সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছিল আমরা জি না, আমরা এই মুহূর্তেই আমাদের প্রক্রিয়াটা শুরু করব সরিয়ে যাওয়ার জন্য। সর্বোচ্চ 3 বছরের মধ্যে আমরা এখান থেকে সরে চলে যাব। আচ্ছা, তো আদালত যখন এর আগে রায় দিয়েছিল, এটা তো একটি রিভিউ ছিল। আদালত যখন এর আগে রায়টি দিয়েছিল তখন কি আপনারা ধারণা করেছিলেন যে বিজিএমএ ভবন এখানেই থাকবে? আপনারা কোনো স্থানান্তর প্রক্রিয়া শুরু করেন নাই আজকের আগ পর্যন্ত? আমরা তো না, আমরা আজকের থেকে প্রায় 4-5 মাস আগের থেকেই আমরা জমি খোঁজা শুরু করেছি এবং সেটা প্রক্রিয়াধীন আছে। আমরা জানি যে আমাদের আদালত যদি কোনোভাবে রায় দিয়ে দেয় তাহলে আমাদেরকে চলে যেতে হবে, সেই অনুযায়ী আমরা কাজ করছিলাম। এখন আমাদের অন্য আর একদিকে আমার একটা ছিল যে আমরা যেহেতু এটা টাকা দিয়ে কিনেছি এবং সম্পূর্ণরূপে আমাদের হয়তো আমরা এখান থেকে দোষী নাও হইতে পারি, সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম আদালতের, সর্বোচ্চ আদালতের রায়ের উপর। সেই রায় এখন পেয়েছি আমরা এখন 3 বছর সময় চেয়ে পিটিশন করব। সেই পিটিশনে 3 বছর সময় দিলে 3 বছরের মধ্যে আমরা অন্য একটা জায়গায় আমাদের এই ভবনকে স্থানান্তর করে আমরা নিয়ে চলে যাব। জনাব সিদ্দিকুর রহমান, আপনি এমনি এখন যেহেতু এটি রায় হয়ে গেছে সেহেতু বিষয়টি আর সাবজুডিস নয়। আমি বলছি আমার অফিসকে, জি, যেহেতু রায় হয়ে গেছে সেহেতু বিষয়টি আর সাবজুডিস নয়। আপনি কি মনে করেন যে হাতিরঝিল প্রকল্প না এটা এখনো বিষয়টি এখন আর বিচারাধীন নয়? এখনো এটা সাবজুডিসই আমি মনে করি। যে কেন বলুন তো? বিষয়টি এখনো বিচারাধীন, কারণ আমার সময়ের ব্যাপারটাও তো আছে। অতএব আমি এখনো মহামান্য আদালতের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে হ্যাঁ, আদালত যে রায় দিয়েছে সেটা আমরা মেনে নিয়েছি এবং আমরা 3 বছর সময় পেলে আমরা একটা জায়গায় চলে যেতে পারবো। আদালতের ওই নির্দেশনা সম্পর্কে আমি জানতে চেয়েছিলাম যে আপনি কি মনে করেন যে হাতিরঝিল প্রকল্প এলাকায় এই বিজিএমএ ভবন থাকাটাই উচিত ছিল? যেহেতু আপনারা মামলাটি লড়েছেন সেই জন্য জানতে চাইছি। আমরা যখন লড়েছি তার মানে তো আমরা মনে করেছি যে এটা থাকাই উচিত ছিল, যেহেতু এত বড় একটা সেক্টর এবং এখানে এত লোক কাজ করে এবং দেশে বিদেশে এটার একটা ইমেজের ব্যাপার আছে। সেই সব বিবেচনায় নিয়ে হয়তো মহামান্য আদালত আমাদের পক্ষেও রায় দিতে পারেন। আমরা জমি যেহেতু টাকা দিয়ে কিনে নিয়েছি ইপিবির কাছ থেকে, তাহলে দোষটা আমাদের কোথায়, সেই জিনিসটা আমাদের এতদিন বোঝা ছিল না। আচ্ছা, আপনি কি মনে করছেন যে এই বিজিএমএ ভবন সরিয়ে নিলে বা ভেঙে ফেললে বিজিএমএ এর ইমেজ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে? বিজিএমই ভবন সরিয়ে নিলে অবশ্যই দেশে বিদেশে আমাদের একটা ইমেজ আছে, সেটা কিছুটা হলেও তো ক্ষতিগ্রস্ত হবে। তবে আরেকটা জায়গায় আবার যদি যেহেতু আদালত রায় দিয়েছে, মহামান্য আদালত রায় দিয়েছে, জনগণ সেটা মনে করছে যে আদালত ঠিক, তাহলে আমাদের সরে যাওয়াটাই আমরা মনে করি যে আমাদের জন্য ভালো। কারণ এইটা দীর্ঘদিন ধরে এইভাবে মানুষ মনে করবে যে আমরা অন্যায় করেছি, সেই জিনিসটার মধ্যে থাকা উচিত না। জনাব সিদ্দিকুর রহমান, আপনি বলছিলেন যে আপনি 4-5 মাস ধরে আপনারা জমি খুঁজছেন, আপনারা কি জমি খুঁজে পেয়েছেন? স্বপ্রণোদিত হয়েই আমরা চলে যেতে চাচ্ছি। এক্স্যাক্টলি, আপনারা কি জমি খুঁজে পেয়েছেন? আমরা জমি খোঁজার প্রক্রিয়া আছি, আমরা হয়তো পেয়ে যাব। মানে যেটা 4-5 মাসে আমরা খুঁজতেছি, জমি আমরা হয়তো পেয়ে যাব খুব তাড়াতাড়ি। যেটা আপনারা 4-5 মাসে পান নাই সেটা 3 বছরের মধ্যে কেন পাবেন? তিন বছরে পাবো কেন? আমরা এখন থেকে, আমরা তো এতদিন রিভিউ পিটিশন করেছিলাম কেন, যে আমাদের পক্ষে যাতে রায়টা আসে। সেটা যখন আমাদের বিপক্ষে গেছে, এখন তো আমাদেরকে সরে যেতেই হবে। সেজন্য আমরা এখন দ্রুততার সাথে জমি আশা করি পাবো এবং আমরা 3 বছরের মধ্যে আমরা চলে যেতে পারবো। আপনি বলছিলেন যে এক্সপোর্ট প্রসেসিং ব্যুরোর কাছ থেকে আপনারা টাকা দিয়ে জমিটি আসলে কিনে নিয়েছেন, তো সেই ক্ষেত্রে কি ইপিবি আপনাদের কোনো ক্ষতিপূরণ দিচ্ছে? আমরা এখন পর্যন্ত এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করিনি। আচ্ছা, জনাব সিদ্দিকুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। এই স্পিকার আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই।
বিজিএমএ ভবন নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আমরা জানি যে 1998 সালে বিজিএমএ তাদের প্রধান কার্যালয় ভবন নির্মাণের জন্য সোনারগাঁ হোটেলের পাশে বেগুনবাড়ি খালপাড়ে এই জায়গাটি নির্ধারণ করে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কাছ থেকে 5,17,00,000 টাকায় জমিটি কেনে। আদালতের রায় থেকে যেহেতু আমরা নিশ্চিত হচ্ছি বেআইনিভাবে বিজিএমএ 16তলা ভবন তৈরি করা হয়েছে, নির্মাণকালীন সময়ে তাদের অনুমতি কেন দেওয়া হয়েছিল এবং যে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিজিএমএ ভবন নির্মিত হয়েছিল তারা আইনের আওতায় আসবে কিনা? অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। যে প্রথমেই খালেদ মহিউদ্দিন সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে কতগুলো প্রাসঙ্গিক প্রশ্ন আপনি বিজিএমই নেতাকে করেছেন। দেখুন, আজকে যে রায়টি হয়েছে সেই রায়ের প্রেক্ষিতে আমরা বলতে পারি যে আসলে এই আজকে সমস্ত জাতির প্রত্যাশা ছিল যে আজকে শেষ হয়ে যাবে সবকিছু, কিন্তু সবকিছু শেষ হলেও হলো না, এরকম একটি অবস্থা হয়েছে। অর্থাৎ প্রথম যখন রিভিউর পক্ষে বিজিএমইর আইনজীবী এটিকে তাদের যুক্তি উপস্থাপন করেছিল এবং মাননীয় প্রধান বিচারপতি সর্বশেষভাবে তাদের যুক্তি গ্রহণ না করে এই রিভিউটি ডিসমিস করার একটা নির্দেশনা দেওয়ার সাথে সাথে সরকারের প্রধান আইনজীবী এই মামলায় সময় প্রার্থনা করেছিলেন, বলছিলেন যে রাজুকের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়ে এটা সময় লাগবে। তখন এই সময় লাগার অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে নির্মাণকালীন সময়ে কেন তাদের অনুমতি দেওয়া হয়েছিল? আমি আসছি, সেটা বলছি আপনাকে, অবশ্যই বলবো, একটু প্রেক্ষাপটটা বলে নিলে হয়। তো যে আর্গুমেন্ট গুলো করা হয়েছিল সেগুলো বলা হলো যে বিজেপির পক্ষে, অর্থাৎ এই বিজেপির পক্ষে সরকারি প্রধান আইনজীবীর যে অবস্থানের কারণে আমাদের সবকিছু শেষ হয়ে হলো না শেষ। আর আপনি যে কথাটা বলেছেন সেটি হলো যারা এই অনুমতি দিয়েছিল সেখানে আদালত হাইকোর্টের রায় বলেছেন যে এই যে জলাধারের উপরে যে মালিকানার সত্যটা আপনার ডিসপুটেড ছিল আপনার বিজিএমইর, কারণ রপ্তানি উন্নয়ন ব্যুরো তাদেরকে এগ্রিমেন্টের মাধ্যমে জমিটা হস্তান্তর করেছিল, তখন মূলত রপ্তানি উন্নয়ন ব্যুরোর এইটার উপরে কোনো মালিকানা ছিল না। প্লাস এই জমিটা একটি জলাধার ছিল, আমাদের দেশে প্রচলিত আইনে জলাধারের উপরে কোনো ভবন করা যায় না। যারা যারা অনুমতি দিয়েছিল তারা আইনের আওতায় আসবে কিনা? আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্য মন্ত্রণালয় এর একটি অনুমোদন ছিল, আমরা বলতে পারি সরকারের অনুমোদন ছিল, সেই ক্ষেত্রে তারা আইনের আওতায় আসবে কিনা? সেটি আপনার আদালতে কিন্তু এই প্রশ্নটা চাইলে তাদেরকে এই ধরনের ঘটনার মধ্যে আইনের আওতায় আনতে পারেন, অথবা বিজিএমইর পক্ষ যেহেতু এক ধরনের ধরেন তারা বলতে চাচ্ছে যে তারা তো এটা দোষী না, তারা তো এটা দোষী না, তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। বিজিএমইও যদি চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু যথাযথ আবেদন তারা করতে পারে। এই জায়গায় আমার মনে হয় তারা যদি আবেদন করে সে প্রতিকার তারা পেলেও পেতে পারে, অথবা সরকারও সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কিন্তু আমার কথা হলো তো বিজিএমই তো সেই বিষয়টা বলছেন না। বিজিএমইর বক্তব্য থেকে এখনো মনে হচ্ছে যে তারা এই জায়গায় আলটিমেটলি থেকে যেতে যাচ্ছে, এবং যেটা আমাদের বিজেপির বক্তব্য থেকে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, বিজিএমইর বক্তব্য থেকে তো এইটি আমি বুঝি নাই। বিজিএমইর বক্তব্য থেকে আমি এইটি বুঝেছি যে তারা সময় চান, তারা আদালতের নির্দেশ মেনে নিয়েছেন এবং তারা সময়ের পরে এটিতে তারা ট্রান্সফার হবেন। তারা ওইখানে এরকম সময়ের আবেদন তো হাজারীবাগে হয়েছে, এবং এই সময়ের আবেদন করার অর্থ হলো তাদের 2011 সালে হাইকোর্টের রায়, এবং 2016 সালে যখন রায় দিয়ে আপিল বিভাগ বলল 90 দিনের মধ্যে এইটি অপসারণ করার জন্য, তখন কিন্তু আপনারা জানেন যে রাজুকের চেয়ারম্যান মিডিয়ায় বলেছেন। কিন্তু অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনি হাইকোর্টের রায়টিকে বেঞ্চমার্ক কেন ধরছেন? হাইকোর্টের রায়ের পরে তো এপিলেট ডিভিশন রিভিউ করার প্রভিশনটি ছিল এই আইনের মধ্যে, তারা তো সেইটি চেষ্টাটা করবেনি। হাইকোর্টের রায় মেনে নিতে তারা বিল্ডিং ভেঙে চলে যাবেন না। হওয়ার পরে কিন্তু হাইকোর্টের রায়ের পরে আপিল বিভাগের রায় পর্যন্ত কিন্তু সেখানে ছিল স্থগিতাদেশ ছিল, কিন্তু আপিল বিভাগের রায়ের পরে আর কোনো স্থগিতাদেশ ছিল না। এই রিভিউ করার পরে কিন্তু তারা কোনো স্থগিতাদেশ পাননি। অতএব সেই ক্ষেত্রে আপিল বিভাগের আগের যে নির্দেশনা 90 দিনের মধ্যে অপসারণ, ওটি কিন্তু আপনার চূড়ান্তভাবে বহাল আছে, যেটার তারিখ 28শে ফেব্রুয়ারি শেষ হয়েছে। অতএব 28শে ফেব্রুয়ারির পরে এই রাজুক এবং আপনার পূর্ত মন্ত্রণালয় যারা হোক, সরকারের পক্ষে এই রায়টা বাস্তবায়িত হলো তাদের প্রধান দায়িত্ব ছিল, কিন্তু সেক্ষেত্রে সেই দায়িত্ব পালন না করে আজকে যখন রিভিউ শুনানি হয় সেখানে এসে তারা 3 বছর সময় চাচ্ছেন, এবং সরকারি আইনজীবীও তাদেরকে। আমার মনে হয় যে এই বিষয়টি নিশ্চয়ই আদালতে ঠিক করবেন। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনাকে অনেক ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।
বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকদের সমর্থন জানিয়ে কর্মবিরতি পালন করছেন বেশ কয়েকটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ ডাক্তাররা। 4 চিকিৎসকের সনদ স্থগিতের প্রতিবাদে শুক্রবার কর্মবিরতি শুরু করেন জিয়াউর রহমান মেডিকেলের ইন্টার্নি ডাক্তাররা। শনিবার সকাল থেকে কর্মবিরতি শুরু হয় রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মানববন্ধন ও সমাবেশ করেন তারা। সনদ স্থগিতের সিদ্ধান্ত তুলে নিতে বেঁধে দেন 72 ঘন্টা সময়। 19 ফেব্রুয়ারি এক রোগীর স্বজনকে নির্যাতনের অভিযোগে উঠে জিয়াউর রহমান মেডিকেলের ইন্টার্নি ডাক্তারদের বিরুদ্ধে। এই ঘটনায় 4 ডাক্তারের সনদ 6 মাস স্থগিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ডাক্তারদের কর্মবিরতির কারণে দুর্ভোগে পড়েছেন রোগীরা। ইন্টার্ন ডাক্তারদের আন্দোলনে কথা বলতে আমাদের সাথে আছেন বিএমএ চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক ডক্টর এস এম মুজিল আকবর চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব, বগুড়া সভাপতি ডক্টর সামির হোসেন মিশু এবং নাগরিক প্রতিনিধি অ্যাডভোকেট কুদরতি খুদা ডক্টর এস এম মুজিল আকবর চৌধুরী। আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি হাসপাতালে, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশে কয়েকটি হাসপাতালে ইন্টার্ন ডাক্তাররা কর্মবিরতিতে সমর্থন জানিয়ে কর্মসূচি শুরু করছে। যেটি হচ্ছে কর্মসূচির কথা বলছি। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে বলে আপনি মনে করছেন ডক্টর আকবর চৌধুরী? বগুড়ার ঘটনায় চট্টগ্রাম সহ আমাদের সারা দেশের চিকিৎসক সমাজ শঙ্কিত। আজ অস্থিরতা আমাদের মাঝে খুব বিরাজ করছে। আমরা যে মহান পেশায় আজ নিয়োজিত, সেখানে আমরা আমাদের হাসপাতালের ধারণ ক্ষমতা চেয়ে অনেক অনেক বেশি গুণে সেবা দেওয়ার প্রাণান্তর চেষ্টা করে যায়। আর ইন্টার্ন চিকিৎসকরা হচ্ছেন সেই তারুণ্য, যে তারুণ্য সময়কে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে প্রতিটা মুহূর্তে সেবা দিয়ে যায়। আর তারাই যখন আঘাতের মুখে পড়েন এবং সেই আঘাতের কারণে নিজেরা আহত হন, উপরন্তু তারা যেটুকু আপনার যে সাপোর্ট পাওয়ার কথা তার পরিবর্তে তারা সাজা পান, সেটা আমাদের চিকিৎসা। ডক্টর চৌধুরী, আপনি কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে বলে মনে করেন? আমরা সম্প্রতি গতকাল আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে অডিটোরিয়াম শাহ আলম বীরত্ব মিলনায়তনে একটি বিএমএর অভিষেক অনুষ্ঠান ছিল। সেখানে আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে বিষয়টি উপস্থাপন করেছি। তিনি এর গুরুত্ব উপলব্ধি করেছেন। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন বিষয়টি অবশ্যই বিবেচনা করবেন এবং অতি দ্রুতই এর সুরাহা করবেন বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। ডক্টর চৌধুরী, এই পুরো ব্যাপারটি শুরু হয়েছিল কয়েকজন ইন্টার্ন ডাক্তারদের শাস্তির মাধ্যমে। আপনারা শাস্তির বিরুদ্ধে আদালতে যেতে পারতেন, আপনাদের কম্পিটিটিভ যে সেখানে যাওয়া যেত, কিন্তু মানে চিকিৎসা না করে এই আন্দোলনকে আপনি কতটা সমর্থন করেন? প্রথমে হচ্ছে 4 জন নবীন চিকিৎসককে, তরুণ চিকিৎসকদের তাদের পেশাগত দায়িত্ব পালনের শুরুতে হুমকির মুখে ঠেলে দেওয়াটা যৌক্তিক ছিল কিনা, সেটা মোটেও যৌক্তিক ছিল না। একটি ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে তদন্ত করে তবে যদি এটা করা হতো তবে অবশ্যই এটা গৃহীত হতো। ডক্টর চৌধুরী, এই বিষয়ে আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত, কিন্তু ধর্মঘট করে এটি সমাধান কাম্য কিনা আমি আপনার সাথে একমত। যেখানে আমরা চট্টগ্রাম নয় সারা দেশের চিকিৎসকরা পুরোপুরি ধর্মঘটে নেই। শুধুমাত্র ইন্টার্নি চিকিৎসকরা কর্মবিরতি করে একটি প্রতিবাদ জানাচ্ছেন যে তারা এর প্রতিবাদ করছে। আপনি কি মনে করছেন প্রতিবাদটি প্রতীকী? আমরা চিকিৎসকরা, হ্যাঁ, ওরা কর্মবিরতি করছে, পাশাপাশি অন্যান্য চিকিৎসকরা সাধারণ রোগীদের যাতে অসুবিধা না হয় সর্বাত্মক চেষ্টা করছে চিকিৎসা দিতে। কিন্তু ইন্টার্নিরা হচ্ছে একটি হাসপাতালের প্রাণ, তাদেরকে রেখে চিকিৎসা সেবা সম্পূর্ণ চালিয়ে যাওয়াটা একটা কঠিন বিষয়। তার মানে রোগীরা সাফার করছেন ডক্টর চৌধুরী, তার মানে রোগীরা সাফার করছেন না? এখন পর্যন্ত কোনো রোগী সাফার করছে না। আমরা প্রত্যেকটা রোগীকে চিকিৎসা দিচ্ছি, কিন্তু আমাদের মনের মধ্যে ক্ষোভ, আমরা ক্ষুব্ধ, আমরা শঙ্কিত। আপনার ক্ষোভ এবং শঙ্কার সাথে আমি একমত ডক্টর চৌধুরী, কিন্তু ধর্মঘট করে আপনাদের এটি ঠিক হচ্ছে কি? আমরা পাচ্ছি না। ধর্মঘট করেছে একটি অংশ, আমাদের নবীন চিকিৎসকরা ধর্মঘট করছে। ওরা ওদের কাজ থেকে বিরত থেকে জানান দিচ্ছে যে এই অন্যায়টা আমাদের প্রতি অন্যায় হয়েছে। কাজ থেকে বিরত থেকে অন্যায় জানান দেওয়াটা কতটা যৌক্তিক সেটি জানতে চাইছিলাম আমি। আপনি যৌক্তিক মনে করছেন বাই দ্য ওয়ে ডক্টর চৌধুরী? হ্যাঁ, আমি এটিকে অবশ্যই যৌক্তিক মনে করি। আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর সামির হোসেন মিশুর কাছে যাচ্ছি। ডক্টর সামির হোসেন মিশু, আপনি নিশ্চয়ই জানেন স্বাস্থ্যমন্ত্রী ইন্টার্ন ডাক্তারদের এই ধর্মঘট কতটা দুঃখজনক বলছেন। অন্যদিকে ঘটনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুষছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ।
আপনি এই পারস্পরিক দোষারোপের অবস্থাটিকে আপনারা কিভাবে দেখেন? ডক্টর সামির হোসেন মিশু। সত্যি ঘটনা যেটি সত্যি যে ঘটনা এটি হচ্ছে যে অনভিপ্রেত ঘটনাটা ঘটেছে এটি দুঃখজনক, এবং এই দুঃখজনক ঘটনার আরম্ভটা কেন হয়েছিল এটি কিন্তু কেউ আপনারা বলছেন না। একটি নারী চিকিৎসককে উত্ত্যক্ত করার চেষ্টা করা এটি একটি বিরাট বড় অপরাধ। এই নারী চিকিৎসককে আমার ডক্টর সামির হোসেন মিশু, এটি একটি বিরাট অপরাধ বা বিরাট একটি খারাপ কাজ হয়েছে, সেই ব্যাপারে আমি আপনাদের সাথে একমত হয়ে বলছি, ধর্মঘটকেই কি একমাত্র প্রতিকারের উপায় হিসাবে আমরা দেখবো কিনা? যেহেতু এটি জরুরি চিকিৎসা সেবা, সেহেতু ধর্মঘট করলে সবাই এটি সাফার করবে। আপনারা বেশি কাজ রয়েছে প্রতিকারের অনেক উপায় রয়েছে, এবং আমরাও আমাদের যে জুনিয়র চিকিৎসক তাদের যে ইমোশন সেই ইমোশনকে আমরাও ধারণ করি, এবং তারা যে ধর্মঘটে গেছে আমরা তাদেরকেও বোঝানোর চেষ্টা করেছি যে ধর্ম এমন কোনো জায়গায় যাওয়া যাবে না যেখানে ডিস্ট্রাকটিভ কিছু হয়। কিন্তু যে রোগীদের যে অসুবিধা হওয়ার কথা ছিল সেটি আমরা আমাদের মিড লেভেলের ডাক্তার দিয়ে কাভার করার চেষ্টা করছি, এবং এখন পর্যন্ত এমন কোনো আজকে দেখবেন যে পেপারেও এসেছে যে স্বাভাবিকভাবে চলছে। তাহলে এই পেপারে এই কথাটা কেমন ভাবে আসলো যে স্বাভাবিকভাবে এসেছে? যদি ডক্টর সামির হোসেন মিশু স্বাভাবিকভাবে চলছে কিনা সেটি আপনি বলেন। স্বাভাবিকভাবে চলছে, কারণ আমরা জানি যে ইন্টার্ন ডাক্তাররা একটা হাসপাতালে প্রাণ, তারাই সবচেয়ে বেশি কাজ করেন, তারা যদি না থাকেন একটা হাসপাতাল স্বাভাবিকভাবে চলা সম্ভব কিনা? স্বাভাবিক একটা অস্বাভাবিক কোনো কিছু হলে অবশ্যই সেটি স্বাভাবিকভাবে চলা সম্ভব না, কিন্তু কোনো রোগী যেন সাফার না করেন সেজন্য আমরা সজাগ দৃষ্টি দিয়েছি, এবং আমরা বিশ্বাস করি যে এই রোগীরা হচ্ছে আমাদের। ডক্টর সামির হোসেন মিশু, কতদিন পর্যন্ত আপনারা রোগী সাফার না করা অবস্থায় সেই কাজটি, যেহেতু আপনাদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে, সেটি কতদিন আপনারা করতে পারবেন আমাদের ইন্টার্ন ডাক্তারদের ছাড়া? আমরা আমাদের এই ছোট ভাই বোনদের জন্য যতদিন সম্ভব আমরা এটি করে যাব, এবং আমরা কতদিন সম্ভব? ডক্টর মহিজুল বলেছে, আপনি শুনেছেন কতদিন সম্ভব? ডক্টর মহিজুল বলেছে স্বাস্থ্যমন্ত্রী যতদিন এই একটি অন্যায় সিদ্ধান্ত হয়েছে, একটি একপেশে সিদ্ধান্ত হয়েছে। আমার বাংলাদেশ কি এমন একটি দেশ, ডক্টর মিশু, বাংলাদেশ কি এমন একটি দেশ যেখানে অন্যায় সিদ্ধান্ত হলে কোনো আইন নেই, আদালত নেই, কোনো প্রতিকারের জায়গা নেই, কিচ্ছু করার নেই, আমাকে কাজে কর্মবিরতিতে চলে যেতে হবে? বাংলাদেশ কি এমনই একটি দেশ? না, বাংলাদেশ এখন উন্নত বিশ্বের দিকেই যাচ্ছে, উন্নত হচ্ছে। বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর যে অর্জন সমস্ত কিছু এসেছে আমাদের স্বাস্থ্য খাত থেকে, এটি আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এবং এই জন্য আমরা গর্বিত, এবং এজন্য আমরা চাই যে আমাদের পেশায় যেন কোনো রকম নিরাপত্তাহীনতা না থাকে। এবং আমাদের বিশেষ করে আপনারা একটু যদি খবর নেন, নারী চিকিৎসকরা বিভিন্ন জায়গায় নিগৃহীত হচ্ছে। এটি কিন্তু ডক্টর মিশু, আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। আমি শুধু একটি উদাহরণ দিয়ে বলছি যে কয়েকদিন আগে একজন সাংবাদিককে কয়েকজন পুলিশ কর্মকর্তা লাথি মেরেছেন, একজন সাংবাদিক খুন হয়েছেন কাজ পালন করতে গিয়ে। এখন আমরা সব সাংবাদিকরা যদি ধর্মঘট এবং কর্মবিরতি পালন করি, সেটাই কি আপনাদের কাম্য? না, সেটি আমাদের সবকিছু খারাপ কোনো কিছুই আমাদের কাম্য না, কিন্তু যদি জোর করে সেই জায়গাতে ঠেলে দেওয়া হয়। আমাদেরকে মেরে ফেলা হয়েছে, আমার সহকর্মীকে মেরে ফেলা হয়েছে ডক্টর মিশু। আমাদের এরকম সহকর্মীও কিন্তু মারা গেছেন। আমাদের এরকম সহকর্মী কিছুদিন আগে ঢাকা মেডিকেলে একজন নারী চিকিৎসকের হাত কেটে দেওয়া হয়েছে। ময়মনসিংহ মেডিকেলে ইন্টার্নি চিকিৎসকদের উপর আক্রমণ হয়েছে। রাজশাহীতে ঘটনা ঘটেছে, ফরিদপুরে ঘটনা ঘটেছে। ডক্টর মিশু, আমি শুধু জানতে চাইবো যে ঘটনাটি আসলে 10-15 দিন ধরে ঘটনাটি আসছিল। আপনার কাছে কি মনে হয় স্বাস্থ্যমন্ত্রী এবং আপনাদের সরকারের ব্যর্থতার কারণে এই বর্তমান সরকারের ব্যর্থতার কারণে এই অবস্থায় আসলো ইন্টার্ন চিকিৎসকেরা? না, অবশ্যই না। আমি বিশ্বাস করি যে স্বাস্থ্যমন্ত্রী একজন অত্যন্ত বড় মাপের মানুষ, এবং তিনি যেহেতু গতকাল আশ্বাস দিয়েছেন, আমি বিশ্বাস করি যে এটির একটা সুরাহা হবে। স্বাস্থ্যমন্ত্রী গতকাল এই ধর্মঘটকে অত্যন্ত দুঃখজনক বলেছেন। আপনাদের কাছে কি বলেছেন আমরা জানি না। স্বাস্থ্যমন্ত্রী প্রথম থেকেই এই বিষয়টি নিয়ে ধমকাধমকি করছেন আপনাদের। না, তাকে
ভুল বোঝানো হয়েছিল কে কিনা ভুল জানি না। বুঝিয়েছে? কে ভুল তিনি বুঝিয়েছে? কিভাবে ঘটনাটা নিয়েছিলেন এটি ভুল আমরা জানি ভুল না। বু- তবে স্বাস্থ্যমন্ত্রীকে কে ভুল বুঝিয়েছে? এটি যেভাবেই হোক, বিশেষ করে সংবাদ মাধ্যমে আমি বলবো যে সংবাদ মাধ্যমের কিছু কিছু জিনিস এসেছে যেটি আমরা গ্রহণ করতে পারি নাই। ওকে, এটি সংবাদ প্রেস মাধ্যমের রিলিজ যেটি আমাদের ইন্টারনেট চিকিৎসকরা দিয়েছে এটি আমি নিজেও দেখেছি। Okay. সেই প্রেস রিলিজটি পর্যন্ত সঠিকভাবে ছাপা হয়নি। Okay, এটি আরেকটি কথা আমি বলি যে রোগীটি ছিলেন সেই রোগীটি ছিলেন গ্লাসগো কমার্সিয়াল 3-তে, অর্থাৎ তার কোনো জ্ঞান ছিল না, একদম অচেতন একটা রোগী। সেই রোগীর ব্যাপারে লেখা হলো যে তার ছেলেকে মারপিট করে সেই রোগীর অবস্থা আরো আপনি deteriorate বলছেন যে করেছে। ঘটনাটি সত্য না। ডক্টর মিশু, আপনাকে ধন্যবাদ। আমাদের নাগরিক প্রতিনিধি খুলনা থেকে আছেন অ্যাডভোকেট কুদরতি খুদা। অ্যাডভোকেট কুদরতি খুদা, আমরা দেখেছি যে আমরা কিছু হলেই ডাক্তারদের ব্যাপারে আমরা খুব চড়াও হই, আমরা সাংবাদিকরা, আমরা নাগরিক সমাজের লোকেরা, এবং তাদের নামে সত্য মিথ্যা বানিয়ে বলতে আমরা পছন্দ করি। এর একাধিক প্রমাণ আমি দিতে পারি, লম্বা হয়ে যাবে লিস্ট, সেজন্য দিচ্ছি না। এর কারণ কি বলে মনে করেন? এবং ইন্টার্ন ডাক্তারদের কি করার থাকে? তাকে যদি উত্ত্যক্ত করা হয়, তাকে যদি মারা হয়, সে কি এর মধ্যে থেকে চিকিৎসা দিয়েই যাবে? ডক্টর কুদরতি খুদা, দেখেন, একটি ব্যাপার হচ্ছে বাংলাদেশে আমরা যারা সাধারণ পেশেন্ট, সাধারণ জনগণ, তারা কিন্তু কোনো না কোনোভাবে আমাদের রোগ ব্যাধি হলে ডাক্তারের কাছে যেতে হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই আজকের যে বিষয়টি নিয়ে এতক্ষণ আলোচনা হলো এবং দুজন চিকিৎসক, বিজ্ঞ চিকিৎসক অনেক কথাই বললেন, কিন্তু একটি কথা হচ্ছে চিকিৎসকরা যত নিগৃহীত হচ্ছে তার চেয়ে অনেক বেশি নিগৃহীত হয় এবং ডাক্তার দ্বারা নির্যাতিত হয় এবং বঞ্চিত হয়, চিকিৎসা বঞ্চিত হয় কিন্তু অনেক বেশি আমার লোক। মনে হয় অ্যাডভোকেট কুদরতি খুদা আপনি একটি সুইপিং কমেন্ট করছেন। কারণ হচ্ছে যে আমরা প্রায় এটি বলতে শুনেছি, অ্যাডভোকেট কুদরতি খুদা আমার যদি একটু সময় দেন, আমরা প্রায় বলতে শুনেছি ইন্টার্নি ডাক্তাররা কোনো কাজ করে না, তারা কিছুই করে না। এখন ইন্টার্ন ডাক্তাররা ধর্মঘট করছে, আমাদের অসুবিধা কি? তাদের ধর্মঘট আমরা মেনে নেই। না, একটা রিক্সাওয়ালার ধর্মঘট আর একটা ইন্টার্নি ডাক্তারের ধর্মঘট কিন্তু এক না। তারা অনেক বিজ্ঞ, তারা কিন্তু অনেক মানবিক প্রফেশনে আছে। একটা রোগী যখন পেশেন্ট আসে, রোগী উত্তেজিত হতেই পারে, কিন্তু সেই বিষয়টিকে ডাক্তারদেরকে বুঝতে হবে এবং তাদেরকে সেইভাবে ব্যবহার করতে হবে। আরেকটি ব্যাপার হচ্ছে অন্যায় হতেই পারে, কোনো পেশেন্ট অন্যায় করতে পারে, যেখানে একটি তদন্ত হয়েছে, এটা আইনগত ব্যাপার। তদন্তের পরে কিন্তু আমরা যে ডাক্তারদের উপর হামলা দেখি, ডাক্তারদের ব্যাপারে ভাষ্য দেখি পত্র পত্রিকায়, আমরা টেলিভিশনে, তখন আমরা কতটা তদন্ত করে সেই ভাষ্যটা আমরা একটা সামনে আনি। আর ইন্টার্ন ডাক্তাররা তো আমরা বেশিরভাগ সময় বলি যে ইন্টার্ন ডাক্তাররা কিছু করে না, ইন্টার্ন ডাক্তাররা ধর্মঘট পালন করছে, এটা তো তাদের চাকরি না, তারা এটা করতেই পারে, আমাদের অসুবিধা কি? না, ইন্টার্নি ডাক্তাররা অবশ্যই দায়িত্ব পালন করে। একটি বিষয় হচ্ছে যিনি অন্যায় করবে তার বিচার হতেই হবে, আইনের শাসন থাকতে হবে। এখন ইন্টার্নি ডাক্তার যদি অন্যায় করে তার বিচার হতে হবে, কোনো পেশেন্ট যদি অন্যায় করে তার বিচার হতে হবে। তার মানে এই না যে চিকিৎসা বন্ধ করে দিয়ে সমস্ত রোগীদেরকে জিম্মি করে হাসপাতালে একটি অরাজকতা তৈরি করা। রোগীদেরকে জিম্মি করা হয় নাই, ইন্টার্ন ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন, আরো ডাক্তাররা আছেন, তারা রোগীদের চিকিৎসা দিচ্ছেন। কিন্তু আপনার কাছে কি মনে হয়, অ্যাডভোকেট কুদরতি খুদা, আপনি একজন আইনের মানুষ, আপনার কাছে কি মনে হয় যে ডাক্তারদের শাস্তি দেওয়া হলো, যে শিক্ষানবিশ তরুণ নবীন চিকিৎসকদের শাস্তি দেওয়া হলো, তাদের যথেষ্ট পরিমাণে তদন্ত প্রক্রিয়াটি অনুসরণ করা হয়েছে তাদের বিরুদ্ধে, নাকি আমরা পত্রপত্রিকায় যা পড়লাম, যা মানুষের কাছে শুনলাম, সেভাবেই ব্যবস্থা নিলাম? না, এই ব্যাপারটি তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে, মানে তদন্তের মাধ্যমে তার জন্য সুযোগ আছে। যদি তাদের তদন্ত রিপোর্টে এবং এই শাস্তির বিরুদ্ধে তার যদি কোনো অভিযোগ থাকে, তিনি আদালতে যেতে পারেন, তিনি বলতে পারেন যে এই যথোপযুক্ত তদন্ত হয়নি এবং শাস্তিটা অনৈতিক, আদালতে বিচারটি করবে। কিন্তু ডাক্তার রোগীদের জিম্মি করে তারা ধর্মঘটে যাবে, তারা আদালতে যেতে পারেন। তারা যদি আপনার কাছে আসেন তাদের মামলাটি পরিচালনা করার জন্য, একজন শিক্ষানবিশ চিকিৎসক, তরুণ চিকিৎসকের কাছে নিশ্চয়ই অনেক অর্থ থাকবে না, তার সেই আদালতের ব্যয় নির্বাহ করাটা, আপনার ফি দেওয়াটা তার পক্ষে সম্ভব কিনা, মানে আমরা একটা প্র্যাকটিক্যাল কথা বলছি কিনা আসলে? না, এটি হচ্ছে কি আদালতে অবশ্যই আসতে পারে, এবং যেমন ধরেন মানবিক লয়ারও অনেক আছে যারা শুধু টাকার পিছনে করে না, আসলে অবশ্যই তাদেরকে সহযোগিতা দেওয়া হবে। গভর্নমেন্টের একটি ব্যবস্থা, আমরা তো এমন একটা সমাজ চালু করছি যেখানে মনে হচ্ছে ডাক্তাররা আমাদের শত্রু, মন্ত্রী বকাবকি করছেন, চিকিৎসক নেতারা তাদেরকে ইয়া করছেন, জনগণকে মারছে, ডাক্তাররা কি আমাদের শত্রু? তারা কি ডাক্তারি পড়ে আমাদের শত্রু হয়েছেন? ডাক্তার আমাদের শত্রু না, কিন্তু আমাদের দেশের ডাক্তাররা অতি বাণিজ্যিক। এবং দেখেন, আমি সম্প্রতি একটা হসপিটালের কথা বলি, এই খুলনা সদর হাসপাতালের কথা বলি। আমি গিয়েছিলাম আমার একটা পেশেন্টকে অ্যাটেন্ড করার জন্য, এবং একজন নার্স এসে পেশেন্টকে বলছে ওষুধ খাইছেন। অর্থাৎ এটা কি দায়িত্ব কি পেশেন্টের নাকি নার্সের? একইভাবে ডাক্তাররা
একটু সময় দেন বলি, আমাদের জি। খুলনার বিভিন্ন অঞ্চলে উপজেলার থেকে একটি পেশেন্ট যদি হার্টের অ্যাটাক করে, তাকে হসপিটালে আসতে আসতে 12টা 1টা বাজে, তখন কিন্তু ডাক্তার সাহেব থাকেন না, ডাক্তার সাহেব বিভিন্ন ক্লিনিকে যান। আমরা মনে যায় এবং আমরা আমাদের সময় আমরা শেষ করে ফেলেছি। অ্যাডভোকেট কুদ্দুতি কথা, ডক্টর সামির হোসেন মিশু এবং ডক্টর মুজিল আকবর চৌধুরী, আপনাদের অনেক ধন্যবাদ। এর স্পিক একটি বিরতি নিচ্ছি। মোসাদ্দেক হোসেন বুলবুলি থাকছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র। তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করে তা আপিল বিভাগও খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে 3 বিচারকের বেঞ্চ সকালে এই আদেশ দেন। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2015 সালের 7 মে বুলবুলকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই আদেশের বিরুদ্ধে তিনি আপিল করলে হাইকোর্ট তা স্থগিত করে। পরে রাষ্ট্রপক্ষ স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখে আপিল বিভাগ। এই ছিল আজকের এড্রেস স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।